হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি এখন আপনাদের মাঝে যে মুভিটি নিয়ে কথা বলতে যাচ্ছি, এই মুভিটির ইংরেজি নাম হচ্ছে ফাদার হান্টেড হাউস, যার ইন্দোনেশিয়ান নাম হচ্ছে রুমা দিনাস বাপাক। আজকের এই মুভিটি 1992 সালের একটি বাড়িকে কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটি 2024 সালে রিলিজ করা হয়। প্রথমে বলে নেই, এই পরিবারের সদস্য সংখ্যা 5 জন। ছোট ছেলে দাতিত, বাবা বাপাক, মা আইবু, বোন লিস এবং তার হাজবেন্ড দেও। গল্পের সুবিধার্থে বলে নেওয়া ভালো, লিস হচ্ছে একজন গর্ভবতী এবং তাদের পরিবারের একমাত্র ইনকামের মাধ্যম হচ্ছে তাদের বাবা বাপাক। একদিন বাপাক তার পরিবারকে একসাথে বসিয়ে জানায় তার চাকরির সুবাদে তাকে 1 বছরের জন্য একটি জঙ্গলে থাকতে হবে। তাই বাপাক তার এই ট্রান্সফারের বিষয়টি তার পরিবারকে জানায় এবং তার পরিবারও তার সাথে গিয়ে ওখানে থাকতে রাজি হয়ে যায়। আসবাবপত্র নেওয়ার জন্য তারা একটি গাড়ি ভাড়া করে নেয়। দেও এবং লিজ দুই স্বামী স্ত্রী এই গাড়িতেই করে চলে যায়। বাপাক ও তার স্ত্রী আইবু এবং ছেলে দাতিত একসাথে বাইকে যেতে থাকে। হঠাৎ করে মাঝপথে তাদের বাইকটি খারাপ হয়ে যায় এবং তারা হাঁটা শুরু করে। আইবু হঠাৎ দেখে গাছের উপর বসে এক নজরে তাদের দিকে একটি বানর তাকিয়ে আছে। বিষয়টি আইবু বাপাককে জানালে বাপাক তেমন একটা গুরুত্ব দেয় না। অবশেষে তারা তাদের জঙ্গলের সেই বাড়িতে পৌঁছায়। লিস এবং দতিত একটি ছোট জেলখানার মতো বাড়ি দেখতে পায়। তাদের দুজনের কাছে এই বাড়িটি ভুতুড়ে বলে মনে হয়। এরই মধ্যে আরো দুজন লোক কোথা থেকে যেন বাইকে করে চলে আসে। তাদের মধ্যে একজনের নাম হলো সোগ্যাং, অপরজন উষ্ণ। তারা দুজন বাপাকের সহযোগী এবং তারা ভেবেছিল তারা চলে যাবে এবং আগামীকাল আবার দিনের শুরুতে চলে আসবে। কিন্তু আইবু বলে, আজ রাতে তোমরা ওই রুমটাতেই থাকতে পারো। যেহেতু আগামীকাল তোমাদের তাড়াতাড়ি আসতে হবে, তাই আজ রাত তোমরা এখানেই থাকো। পরবর্তী দিনগুলোতে তারা সেখানেই থাকতে শুরু করে। দাতিত তার মায়ের সাথে একদিন ঘুমাচ্ছিল এবং হঠাৎ একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। সে তার মাকে ঘুম থেকে জাগায় এবং তার মা একই শব্দ নিজেও শুনতে পায়। তার মা সিদ্ধান্ত নেয় বাহিরে কি হচ্ছে তা দেখবে। বাহিরে কি হচ্ছে তা দেখার জন্য দাতিত নিজেও তার মার সাথে বের হয়। তার মায়ের হাতে থাকা টর্চ লাইট দিয়ে তারা দেখতে থাকে যে সেই শব্দটি কোথা থেকে আসছে। সগেম এবং উষ্ণ হলো খুবই ভীত। অজানা একটা শব্দে তাদের নিজেরও ঘুম ভেঙে যায়। বাহিরে কি হচ্ছে তা দেখার জন্য তারা একজন অপরজনকে ধাক্কাতে থাকে এবং দেখার জন্য বলতে থাকে। অবশেষে দুজন একসাথে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আইবু দাতিতকে নিয়ে শব্দটির উৎস খুঁজতে খুঁজতে একটি তালাবদ্ধ রুমের সামনে গিয়ে পৌঁছায়। সে সেই ঘরটির মধ্যে থেকে কিছু চুল খুঁজে পায় এবং সেখান থেকেই শব্দটা আসছিল। সুগেন ও উষ্ণর একসাথে বের হওয়ার কথা থাকলেও উষ্ণ কৌশলে ঘরের মধ্যেই থেকে যায়। সুগেন চিৎকার দিয়ে বাইরে বের হলে দাতিত এবং তার মা আইবু দুজনেই ভয় পেয়ে যায়। দাতিতের মা রাগান্বিত হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তুমি কেন চিৎকার করছো? দতিতের মায়ের প্রশ্নের উত্তরে উষ্ণ বলে, আমি কিছু শব্দ শুনেছি। দতিতের মা বলে, আমিও কিছু শব্দ শুনে উঠেছি। এরই মধ্যে দাতিতের বাবাও চলে আসে এবং তাদের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন দাতিতের মা তার কাছে গিয়ে বলে, আমরা কিছু শব্দ শুনে এখানে এসেছি। সব শুনে দাতিতের বাবা বলে, এগুলো কিছুই নয়, তোমরা ভিতরে চলো। তারা যখন ভিতরে চলে যাচ্ছে তখন লম্বা চুলের একটি সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে, যেটা তারা দেখতে পায় না। পরের দিন সকালে যখন দাত স্কুলে যাচ্ছে এবং তার বাবা কাজে যাচ্ছে, তখন অ্যাম্বার স্লামেট নামক একজন বৃদ্ধ ব্যক্তি তাদের বাসায় তেল বিক্রি করতে আসে। বৃদ্ধ লোকটি লিসকে বলে, তোমরা এই বাড়িতে কিভাবে থাকো? এটি তো একটি প্রেতাত্মার বাড়ি। লিস তখন খুবই অবাক হয় এবং বৃদ্ধ লোকটি বলে, তোমরা কি কিছুই জানো না? লিস বলে, না, আমরা তো কিছুই জানি না। এরপর বৃদ্ধ লোকটি লিজকে বলে, তাজরা যখন এখানে থাকতো তখন কাঠচুরির দায়ে এখানে অনেক মানুষকে হত্যা করে তারা। তারপর থেকেই হয়ে যায় এটি প্রেতাত্মার বাড়ি। দাতিতের বাবা পেছন থেকে এসব শুনে বৃদ্ধ লোকটিকে এসে বলে, তুমি আমার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করছো। তখন বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়। বিকেল দিকে লিজ যখন তাদের শোকাতে দেয়া কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে আসতে চায়, তখন তাদের সাদা একটি চাদরে দেখতে পায় একটি হাতের ছাপ। তার সাথে সাথে একটি কণ্ঠস্বর কোথা থেকে যেন ভেসে আসছিল। পলক ফেলতেই সে দেখতে পায় সেই চাদরে সে হাতের ছাপটি নেই। সে অনেক ভয় পেয়ে যায়। ঠিক সে সময় তার স্বামী দেও চলে আসে এবং লিজকে জিজ্ঞেস করে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তখন লিজ বলে, আমি কারোর শব্দ শুনতে পাচ্ছি। তখন দেও বলে, আমি তো শুনতে পাচ্ছি না। এরপর তারা ভিতরে চলে যায়। কয়েকদিন পর লিস ও তার মা রান্না করছে। হঠাৎ করে একটি দরজা খুলে যায়। লিস এবং তার মা খুব বেশি ভয় পেয়ে যায়। আবার দেখা যায় দাতির যখন গাড়ি নিয়ে খেলে তখন সে গাড়িটিকে দূরে সরিয়ে দিলে গাড়িটি আবার চলে আসে। এই কাহিনীতে দতিত খুব বেশি ভয় পেয়ে যায়।
তাদের সাথে এরকম ঘটনা ঘটতেই থাকে। একদিন দাতিক স্কুলে যাওয়ার সময় দেখতে পায় সামনে এবং পেছন থেকে কিছু লোক দুটি লাশ নিয়ে আসছে। এটা দেখে দাতিত ভয়ে দৌড়ে পালায়। পরের দিন দাতিতের বাবার সাথে বন বিভাগের একজন কর্মকর্তা কথা বলতে আসে এবং সে খুবই প্রশংসা করে, কারণ জঙ্গল থেকে কাঠচুরি বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে তাদের পেছন থেকে কিছু শব্দ আসতে থাকে এবং তারা দেখতে পায় সুগেন নামের তাদের সাথে সেই সহকর্মী মাটি খুঁড়ছে এবং জোরে জোরে চিৎকার করে বলছে, আমাকে সঠিকভাবে মাটি দাও, আমাকে সঠিকভাবে মাটি দাও। এই ব্যাপারটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সুগেন সবার দিকে ধেয়ে আসে। এই অবস্থা দেখে দ্বিতীয় কর্মী উষ্ণ সুগেনকে মারতে থাকে এবং এক পর্যায়ে সুগেন অজ্ঞান হয়ে যায়। এরপর দাতিতের মা এবং বাবা এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করতে থাকে। দাতিতের মা বলে, আমাদের এই জায়গাটিতে আসা ভুল হয়েছে, এখন যত দ্রুত সম্ভব আমাদের এই জায়গাটি ছেড়ে যাওয়া উচিত। কিন্তু দাতিতের বাবা রাজি হয় না, কারণ তাকে ডিউটির জন্য থাকতে হবে। একদিন দাতিত, সোগেন, উষ্ণ তেল বিক্রেতা সেই বৃদ্ধের কাছে যায়। বৃদ্ধ লোকটির কাছে তারা জানতে চায় এই বাড়িটির ভুতুড়ে হওয়ার কারণ। বৃদ্ধ লোকটি তখন বলে, যখন এই অঞ্চলটি ডাচ কলোনির অন্তর্ভুক্ত ছিল, তখন দাসদের মধ্যে একজন বিবাহিত ব্যক্তি এখানের একটি স্থানীয় মেয়েকে ভালোবাসত। তাদের সম্পর্ক এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। বিষয়টি ডাস্ক ব্যক্তির স্ত্রী জেনে যায়। তারপর মেয়েটিকে একটি সেলের মধ্যে আটকে রাখা হয় এবং কাঠচুরির অপরাধে তার একটি হাতের আঙ্গুল কর্তন করে দেওয়া হয়। মেয়েটিকে কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। এরপর মেয়েটি একটি সন্তান জন্ম দেয়। সন্তান জন্ম দেওয়ার পর মেয়েটি এবং তার সন্তান কিছুক্ষণ পরেই মারা যায়। তোমাদের বাড়ি থেকে একটি সেল দেখা যায়, সেখানেই সেই মেয়েটিকে রাখা হয়েছিল। তারা এই বিষয়টি তাদের বাবার সাথে শেয়ার করে এবং তাদের বাবা বলে, এসব সবই বানোয়াট গল্প। দাতিদের বাবা তার সহকর্মীদের নিয়ে রাতে বন পাহারা দিচ্ছে। হঠাৎ করে সুগেন একটি ভয়ানক অবয়ব দেখতে পায়। সে চিৎকার করতে থাকে। এদিকে লিজ দেখে তার স্বামী বাসায় প্রবেশ করছে এবং লিজ তাকে গোসলের জন্য বাথরুমে যেতে বলে, কিন্তু বাথরুমে যাওয়ার পর আর কেউ দরজা খুলছে না। পরে লিজ যখন বাথরুমের দরজা খোলে, ভেতরে দেখে কেউই নেই। সে দ্রুতই বাথরুম থেকে বের হয়ে যায় এবং সে তার মায়ের সাথে এই বিষয়টি শেয়ার করে। সেই রাতে লিজ তার মায়ের পাশেই ঘুমাচ্ছিল। সে স্বপ্নে দেখে একটি অবয়ব তার সন্তান জন্মদানে সাহায্য করছে। সে চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে এবং সবাই তাকে সান্ত্বনা দেয় আর বলে, এটি শুধুই তোমার স্বপ্ন। একদিন দাতিক স্কুল থেকে ফিরেই শুনতে পায় তার বাবা মা ঝগড়া করছে। সে বাসার সিঁড়িতেই বসে পড়ে এবং কিছুক্ষণ পর তার বোন এসে তাকে বলে, চল আমরা খেলতে যাই। দাতিত খেলার জন্য তার সাথে যায়। কিছুক্ষণ পর তার বোন এসে তাকে ডাকাডাকি করে। আসলে আগের জন দাতিতের বোনই ছিল না, সে ছিল সেই অবয়বটি। সে তার বোনের রূপ ধারণ করে তাকে খেলতে নিয়ে যায়। একটি ফুলের বাগানে প্রবেশ করার পর দাতিত দেখতে পারে সেই অবয়বটির দুই পা থেকে রক্ত পড়ছে। সে চিৎকার দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। দিন শেষে রাত হয়ে যায়, কিন্তু দাতিত বাসায় ফেরে না। তার বাবা এবং তার সহকর্মীরা তাকে খুঁজতে বের হয়। দুজন অ্যাম্বার্সলাবেত নামক সেই বৃদ্ধের কাছে যায়। এদিকে দতিত একটি শ্মশানে গিয়ে পৌঁছায়। সে দেখে একটি অবয়ব গাছের উপরে বসে গান গাইছে। সে তা দেখার চেষ্টা করে এবং বৃদ্ধ লোকটি তার কাঁধে হাত দেয়। তৎক্ষণাৎ দাতিত ভয় পেয়ে যায় এবং বৃদ্ধ লোক তাকে বলে এই ঘটনা যেন কেউ না জানে। বৃদ্ধ লোক তাকে বাসায় পৌঁছে দেয়। লিজ একটি সন্তান জন্ম দেয়। তাকে নিয়ে সবাই আনন্দে সময় কাটায়। একদিন রাতে লিজ ঘুমাচ্ছিল, তখন দোলনায় তার সন্তান কাঁদছে। দাতিত তাকে দেখতে যায়, কিন্তু দাতিত ভয় পায়, কারণ সে দেখে জানলার উপর কেউ রক্তমাখা হাত রেখেছে। দাতিত চিৎকার দিতে থাকে। এবার লিজ যখন ঘুমাচ্ছিল, তখন সে হঠাৎ দেখতে পায় তার রুমে অসংখ্য টিকটিকি দিয়ে পরিপূর্ণ। এই দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর তারা দেখে বাচ্চাটি দোলনাতে নেই। আসলে অবয়বটি বাচ্চাটিকে দোলনা থেকে নিয়ে যায়। তারা এখন কি করবে তা বুঝতে পারছিল না। দাতিত একটি মোমবাতি নিয়ে বাচ্চাটিকে খুঁজতে চায়, কিন্তু সে দেখে লম্বা একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর দাতিত চিৎকার করতে থাকে। এরপর দাতিতের বাবা গ্রামবাসীদেরকে নিয়ে বাচ্চাটিকে খুঁজতে বের হয়, কিন্তু তারা বাচ্চাটিকে কোথাও খুঁজে পায় না। উপায় না পেয়ে তারা সেই বৃদ্ধটির কাছে যেতে বাধ্য হয়। বৃদ্ধটি বলে এটি সেই প্রেতাত্মা মেয়েটির কাজ। বৃদ্ধটি দাতিতদের বাসায় যায় এবং সেও একটি তান্ত্রিক ছিল এবং বাচ্চাটিকে পাওয়ার জন্য সে অন্য একটি জগতে চলে যায়, যেখানে সেই প্রেতাত্মা মেয়েটি থাকে। বৃদ্ধ লোকটি দেখে সেই মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বৃদ্ধ লোকটি সেই মেয়েটিকে বলে, তুমি তাদের বাচ্চা তাদেরকে ফিরিয়ে দাও, কিন্তু সেই মেয়েটি বাচ্চা ফেরত দিতে অস্বীকার জানায়। তখনই বৃদ্ধ লোকটি নিজের জগতে ফিরে আসে এবং কিছুক্ষণ পরেই সেখানে থাকা সবাই সেই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পায়। তারা বাচ্চাটিকে আনতে যেতে চাইলে দরজা আটকে যায়। কিছুক্ষণ পর তারা দেখে অবয়বটি তাদের দিকে তাকিয়ে হাসছে। এরপর সেই বৃদ্ধ, সুগেন, উষ্ণ তারা সেই অবয়বটির দিকে এগিয়ে যায়। তখনই সেই অবয়বটি তাদের তিনজনকে নিয়ে অদৃশ্য হয়ে যায়।
আবারও তারা সেই বাচ্চার কান্না শুনতে পায় এবং সেদিকে তারা দৌড়ে চলে যায়। বাচ্চাটিকে তারা সেই জেলখানায় খুঁজে পায় যেখানে সেই মেয়েটিকে আটকে রাখা হয়েছিল এবং তারা সেই বাচ্চাটিকে পেয়ে অনেক আনন্দিত। অবশেষে দাতিতের বাবাকে রেখে সবাই সেই ভুতুড়ে বাড়ি ত্যাগ করে এবং দাতিতের বাবা সেখানেই থেকে যায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটি আমাদের প্রথম ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।